যদি 30টা দিত তাহলে বিএনপির সাথে যেত না তারা? বিএনপি তো তাদেরকে 30টা দিতে চায়নি, এই জন্যই তো তারা সেখানে গেছে। এখানে তো আদর্শ কোনো বিষয় নয়। আচ্ছা। এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যখন তাদের আদর্শহীন যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতার আপেল তো খুব চমৎকার একটা বিষয়। আপনি যখন সেই আপেল খেয়ে ফেলবেন, এনসিপি তো জন্ম থেকেই আপেলটা খেয়ে ফেললো। আপনি যে মুক্তিযুদ্ধ বলেন, 90-এর আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 52-র ভাষা আন্দোলন বলেন, কোন জায়গায় ছাত্ররা নেতৃত্ব দেয়নি? সব জায়গায় ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। কোন জায়গায় বলেছে যে আমরা সরকারের অংশ? এই প্রথমবার তারা বলেছে। আপনার 25 থেকে 30 বছরের যে তরুণরা, জীবনেও যারা কোনো চাকরির দরখাস্ত করতে হয়নি, যারা জানে না যে কিভাবে জীবনের স্ট্রাগল করতে হয়, তারা যখন এত বড় একটা ক্ষমতার কাছাকাছি চলে গেল, তারপরে আমরা তো দেখলাম ফুলে ফেপে কে কি হলো, চোখের সামনেই তো সব ঘটেছে। কাজে এইখানে তো এই যে আমাদের যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে বিষয়টাই দখলদারিত্ব, এটাকে খালি আওয়ামী লীগ করে নাকি? কোন দল এটা করে না? কাজেই এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে যে যাবে তাকেই তো সেই কাজে জড়িত হতে হচ্ছে। এবং এই যে টাকার বস্তা সহ ৭৪ লাখ টাকা নিয়ে জামাতের আমি ঠাকুর গায়ে প্লেন দিয়ে রওনা দিয়েছেন, তার 2টা সিঙ্গার মেশিন আছে, সে নাকি গার্মেন্টসের মালিক, তো ৭৪ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে নির্বাচনে। কি বলবেন আপনি তাকে? কাজে এই রকম পরিস্থিতিতে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, জামাতে ইসলামী এই সুযোগে এই তো মানে ভবিষ্যতের অফুরন্ত সম্ভাবনাময় তরুণদের সাথে নিয়ে তাদের ৭১-এর ভূমিকাটাকে অনেকটা ফিল্টার্ড করে ফেলল। কারণ এই তারা সফল হয়ে গেছে। অবশ্যই অনেকখানি সফল হয়েছে। কারণ এই যে টাটকা স্মৃতি মানুষের, যে এই তরুণদের চোখে তো আমরা স্বপ্ন দেখেছি, আমরা তাদের সাথে গান গেয়েছি, যে এই যে অসাম্প্রদায়িকতার গান, এবং তারা কদিন আগেই জামাতের বিরুদ্ধে তারা কথা বলেছে। আপনারা একটু রেকর্ডগুলো বাজালেই দেখবেন যে নাহিদ ইসলাম কি বলেছে, মাহফুজ কি বলেছে, যারা গণ অভ্যুত্থানের নেতা জামাত সম্পর্কে কি বলেছে। এটা ইসলামপন্থী দলই না, এবং তাদের সঙ্গে তাদেরকে যেতে হলো কারণ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা এরকম যে তারা যে কোনোভাবে ক্ষমতার সাথে থাকতে চায়। জামাত কি ক্ষমতায় যাবে তাহলে? ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি মানে কি? থাকতে চাওয়া মানেই যে চলে যাবে তা তো না, তাদেরকে তো একটা ট্রেন ধরতে হবে, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন বিষয়টা হচ্ছে কে জিতবে কে হারবে সেইটা তো আমরা বলতে পারি না। আমরা যেটা বলতে পারি যে সরকারের ইন্টেনশন কি। সরকার প্রথম দিন থেকেই এই আওয়ামী বিরোধিতা করেছে, ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছে, এবং একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দলের নেতা, উনি রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন, কিন্তু সরকার কেন এভাবে রাজনৈতিক দলের মতো কথা বলবেন? তার তো একটা নৈর্ব্যক্তিক অবস্থান রাখা দরকার ছিল। আপনি যখন এই এত বিপুল পরিমাণ সমর্থকদেরকে আপনি নির্বাচনের বাইরে রাখতে পারেন কিনা, এবং এই জায়গাতে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি দেখুন যে আগামী যে সংসদ হতে যাচ্ছে, সরকার এবং বিরোধী দল দুই দলেরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে তো বাস্তবায়ন করতেই হবে। গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন সংস্কারের যে বিষয়গুলো আছে, সাথে সাথে গত 18 মাসে যা হয়েছে সেটাও কিন্তু তাদের মাথায় রাখতে হবে। এই মব সন্ত্রাস তাদের বন্ধ করতে হবে, আইন নিজের হাতে তুলে না। আমরা আম্মারকে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, 6 জন শিক্ষকের নিজে পদত্যাগপত্র লিখে নিয়ে গেছে যে ভাই স্যার আমাদের এত কষ্ট করে আপনার পদত্যাগপত্র লেখার দরকার নাই, আপনি লিখে ফেলেন। আমরা এটা অহরহ দেখেছি, শিক্ষকদেরকে এই অপমান। এটা কারা করেছে? আমরা বিভিন্ন জায়গায় যে একদম মব সন্ত্রাসগুলো দেখেছি চোখের সামনে, যে 32 নম্বর কারা ভেঙেছে, এবং 3বার বুলডোজার কি পকেটে নিয়ে যাওয়া যায়? 32 নম্বর কারো পৈতৃক সম্পত্তি, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য, এগুলোর প্রতি এত এত কেন রাগ? 8 বছরের একটি শিশুকে গুলি করা হয়েছে, ওটা গুলি নয়? ওটা ইতিহাসের অংশ নয়? গুলির দাগ কেন আপনারা মুছে দিতে চান? 24-এর দাগগুলো যদি মুছে দিতে চায় আগামী কোনো সরকার, আমরা সেটার প্রতিবাদ করব না? তাহলে আপনি কেন সেই 15ই আগস্টের একটা 8 বছরের ছেলে সহ 22 জন সদস্য একটা পরিবারের আপনি গুলি করে মেরে ফেলবেন? সেই ওয়ালে এই দাগগুলো ছিল, সেগুলো কেন আপনার এত গায়ে লাগে? কাজেই এই হত্যাকাণ্ডগুলো কোথার থেকে এসেছে? যে ইসলামপন্থী পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ এবং হিন্দুত্ববাদী ভারত থেকে আলাদা করা বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটাকেই তো আপনাদের সহ্য হয় নাই। কারণ আপনি দেখেন হিন্দুত্ববাদী ভারত, বিজেপি হিন্দুত্ববাদী ভারত তৈরি করছে, ওখানে পাকিস্তান গত 50 কেন 70 বছরের ইতিহাসে তাদের কোথায় গণতন্ত্র? সেই জায়গা থেকে বাংলাদেশ এই কয়েক বছরে কিন্তু তাদের গড় আয় পাকিস্তানের ডাবল করে ফেলেছে, কারণ এখানে গণতন্ত্র ছিল। এই গত 17 বছরের এই আওয়ামী লীগের দুঃশাসন ছাড়া, আপনি 90-তে গণ অভ্যুত্থানের পরে পরপর 3টি নির্বাচন, মাঝখানে বিএনপির একটা মাগুরা নির্বাচন ছাড়া 3টি নির্বাচনই কিন্তু ভালো নির্বাচন হয়েছে, এবং সেখানে কিন্তু মানুষ অংশগ্রহণ করেছিল। এবং এই জবাবদিহিতাটা যদি আমরা
নিশ্চিত করতে পারি আমাদের বাংলাদেশের অফুরন্ত প্রাণশক্তি, জি। এবং সেই কারণেই এনসিপির প্রতি আমাদের কিন্তু আগ্রহ ছিল আগ্রহ, অনেক বেশি, আকাঙ্ক্ষা যে বেশি ছিল। তারা বামপন্থীদের সাথে মিশে বাংলাদেশের চেহারাটা বদলে ফেলবে। ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন শিশির। এভাবে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি। 40% ভোট আওয়ামী লীগের আপনি কথা বলতে চেয়েছিলেন, এর কয়েকটি দলকে বাদ দেওয়া, হঠাৎ করে ছাত্র রাজনীতি থেকে ফল খেতে আপনারা উঠে পড়ে লেগেছেন। আর হচ্ছে শেষে ছিল যে এনসিপি বামপন্থীদের সাথে গিয়ে এটা ভালো হ্যাঁ, বানাতে হবে। জামায়াত ক্ষমতায় যাবে সে কারণে কি আপনারা জামায়াতের সাথে যুক্ত হয়েছেন কিনা? আচ্ছা, মাহবুব ভাইয়ের সর্বশেষ প্রশ্নটা যেটা ছিল যে আক্ষেপটা যে এনসিপি বামপন্থীদের সাথে গিয়ে একটা ভালো বাংলাদেশ উপহার দিতে পারতো, এই ব্যাপারে আমার খুব একটা দ্বিমত নাই। তবে আমার মানে আমারও একটা আক্ষেপ, বামপন্থীরা বিএনপির সাথে এখন ঐক্য করে, বিএনপির সাথে নিজেরা গায়ে পড়ে যায়, বিএনপির সাথে মিটিং করে। অথচ আমি একটু রিপোর্টিং করতাম টুকটাক, আপনি দেখবেন 2024 সালে যখন আমি এবং ডামি ইলেকশন করা হয়, বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি চিঠি ইস্যু করা হয়েছে বামপন্থী সিপিবির জন্য, আরো বামপন্থীদের জন্য, আসেন আমরা একটা জাতীয় ঐক্য করি। বিএনপি কান্নাকাটি করছে জাতীয় ঐক্যের জন্য। ঐক্য তো করে নাই বামপন্থীরা, ওই চিঠির জবাবটাও দেয় নাই, আর অফিসিয়ালি কোনো মিটিংও করে নাই। আপনি ক্রস চেক করেন, আমি দায় নিয়ে বলতেছি। আর এখন বামপন্থীরা বিএনপির সাথে ঐক্য করতেছে এবং সকল বামপন্থীরা বিএনপির ঘাড়ে উঠে গেছে। উঠুক, ভালো কথা। এখন আপনারা তো বিএনপির সাথে চলে গেছেন, কোন বিএনপির সাথে? যে বিএনপি হচ্ছে জুলাই সংস্কারটা সেভাবে চায় না, সে জুলাইয়ের পক্ষে মুখ দিয়ে হা বলে, কিন্তু পদ্ধতিগতভাবে প্রায়োগিকভাবে সে জুলাই নায়ের পক্ষে, এবং সে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। কোন বিএনপির সাথে আপনি যাচ্ছেন? অন্যদেরকে ট্যাগ দিচ্ছেন উগ্রবাদী, অথচ আপনি ওই বিএনপির সাথে যাচ্ছেন যে বিএনপি দলীয় কোন দলে 234 জন খুন করে, সেটা উগ্রবাদ নয়। যে বিএনপি অপোজিশন নারী রাজনৈতিক কর্মীদের উপরে 47টি স্থানে হামলা করে, মারধর করে, যৌন হয়রানির হুমকি দেয়, সে বিএনপি কি উগ্রবাদী নয়? আপনি ওই বিএনপির কাছে যাচ্ছেন যে বিএনপি আন্তর্জাতিক গবেষণা সংস্থার জরিপ অনুযায়ী বিএনপি 91% মব সহিংসতা করে, সেটা উগ্র নয়। আমি বাংলাদেশে বামদের খুব একটা অভিযোগ মানে অভিযোগ নাই, কিন্তু আমার বামদের প্রতি তো বাংলাদেশে উগ্রবাদ যদি বলেন, উগ্রবাদ কিন্তু বামপন্থাদের মধ্যেও কিছু ছিল, কম বেশি ছিল। হয়তো তারা বড় রাজনৈতিক দল নাই, এই জন্য আমরা এদেরকে অনেক কিছু আমরা অবলোক করি। আপনি নকশাল আন্দোলন, এটা কি উগ্রবাদ ছিল না? সরবরাহ আন্দোলন কি ছিল? এগুলো কি গণতান্ত্রিক আন্দোলন ছিল? প্যাটার্ন বলতে পারেন যে হ্যাঁ আমার আন্দোলন ছিল মেহনতি মানুষের মুক্তির জন্য, কিন্তু সেটা কি সশস্ত্র আন্দোলন ছিল? এর মধ্যে উগ্রবাদ ছিল? আপনি পুরোপুরি বলতে পারবেন না যে আপনি উগ্রবাদ মুক্ত ছিলেন এই জায়গায়। বাংলাদেশ ইসলাম পদ্ধতিতে ডিফেন্ড করা আমার এখানে মূল কাজ না। উনি আর একটা জিনিস বললেন যে আমরা শেখ মুজিবের 32 নম্বর কেন ভাঙছি। শেখ মুজিবের তো ঐতিহাসিক দায় আছে। হ্যাঁ, ওখানে তো বাংলাদেশ শিশু- তৈরি ওখানে তো করেছেন, এই শিশু জন্য তো ঐতিহাসিক হত্যা দায়িত্ব হয়েছে। বটেই। আমার পাকিস্তান থেকে বাংলাদেশ তাহলে বানিয়েছে, বাইরে কথা বলতে দেন, ঐতিহাসিক আমি দায়িত্ব। পরে বলি ভাই, শেষ করি। না না, ঠিক আছে। না, না, তা না, বলুন, আমি একটু নির্বাচনে বলি। ঐতিহাসিক দায়িত্ব বটেই। বলুন। শেখ মুজিবের যে ঐতিহাসিক দায়টা দেখেন, 1971 থেকে 75 তিনি তো মুক্তিযুদ্ধ করেন নাই। উনি আসলেন, দায়িত্ব নিলেন, রাজনৈতিক কর্মীদের উপরে নিপীড়ন শুরু করলেন। বামপন্থীদের উপরে তো করছে, বা যারা শিকি বাম, সেমি বাম, এই যে জাসদ, পুরোপুরি বাম না, বামরা আবার এদেরকে বলে যে মানে জাতচ্যুত বাম, শিকি বাম বলে, কেউ বলে কুসুম কুসুম বাম বলে তাদেরকে নিপীড়ন করে নাই। টোটাল রাজনৈতিক কর্মী 30,000 রাজনৈতিক কর্মী খুন করছে। আওয়ামী লীগ 24 একটা গণহত্যা করছে, 4টা ইলেকশন সে করে নাই, 73-এ সে ভোট রেগিং করছে। শেখ মুজিব মানে ভোট ডাকাতি করছে, শেখ হাসিনা 3টা ভোট ডাকাতি করছে বা ইলেকশনে করে নাই। শেখ মুজিবের অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণে 1974 সালে দুর্ভিক্ষে 15 লাখ মানুষ মারা গেছে। ওই 15 লাখ মানুষ মারা যাওয়ার একমাত্র কারণ শেখ মুজিব, তার মানে মিসম্যানেজমেন্ট এবং তার প্রশাসনের মানে দুর্নীতি। শেখ মুজিব কি করে না এই দেশে? আমরা তো যদি আজকে শেখ মুজিব মানে বেঁচে থাকতো, মরণোত্তর তার বিচার করতাম। বাইচা গেছে, সে মরে গিয়া বেঁচে সে থাকতে মরণোত্তর বিচার মানে করতেন? মরে গিয়ে বেঁচে গেছে। বেঁচে থাকতে মরণোত্তর যদি বিচার সে বেঁচে করতেন? থাকতো আমরা তার বিচার করতাম। বেঁচে থাকতে এবং তার কাছে আমাদের অনেক মরণোত্তর বিচার। অনেক তার সাথে আমাদের অনেক হ্যাঁ, বোঝাপড়া ছিল। অবশ্যই পাকিস্তানটা ভাঙছে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। এখন এখন ধরেন বিচার আপনি- করাই দরকার তার। না, উনি আরো অনেক জায়গায় বললেন শেষ যে হলে আমি না, এক শেষ মিনিটের হইতে প্রশ্ন ভোট না, প্রসঙ্গটা বলি, এখন 40% ভোট দেন। উনি বললেন যে পাকিস্তানি এটা ওনার কথা না। তাসাল্লুত, ওনার কথা তাসাল্লুত মানে বৈষম্য বিরোধী মাহবুব ভাই, আন্দোলন। আমি শেষ করি। না, আপনি এগুলা কি বলতেছেন? এগুলো তো না আপত্তিকর না, নাহলে আপনি কথাবার্তা বলেন, হচ্ছে। আমি শেষ করি একটু। না, আমি একটু বলে নেই এখানে পয়েন্টগুলো বলতে। না, আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা শেষ শেষ করে আমি এক মিনিট সময় এই- দেব আপনাকে। মাহবুব ভাই যেটা বললো যে আওয়ামী লীগের 40% ভোট, এই কন্ডগুলো কিন্তু দিল্লিতে বাজে, কিন্তু দেখবেন মাঝে মাঝে এখান থেকে টুইস্ট করা হয়, আওয়ামী লীগের সারা ইন্টারন্যাশনাল হবে না, 40% ভোট। আচ্ছা, আমি আপনার বলি শোনেন, 2001 সালে পরে বাংলাদেশে কার্যত কোনো ইলেকশন হয় নাই।
25 বছর আমরা এখানে ইলেকশন হয় নাই। 2008 সালে সালও কি ছিল, হয়েছে? 8 সালও ছিল ভারত নিয়ন্ত্রিত 111 একটা পাতানো ইলেকশন, বুঝছেন? ও, আচ্ছা। এবং এটা ওই ইলেকশনটাকে বিএনপি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে 71-এর না। পাতানো যুদ্ধের মতো। এখন মানে এখন আপনি আওয়ামী লীগের বলতেছেন এখনো 40% ভোট আছে। আচ্ছা আমার বলেন তো 2014 সালে আওয়ামী লীগ তো নিজে তার প্রশাসন সব সেট আপ দিয়ে ভোট কেন্দ্র সবাই ডাকলো, কয় পার্সেন্ট ভোট গেল? বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া আসতে 5% ভোট যায় হয় নাই। তো আওয়ামী লীগের অপশাসন দিন দিন তো বাড়ছে। 2018 সালে এসে তো 5% আরো কমার কথা, ক্লিয়ার তো যুক্তিটা। 2024 সালে এসে তাহলে আরো আমরা কমার বুঝতে কথা। পারছি তো, এখন উত্তরটা এখন শুনেন। আমার বলেন আওয়ামী লীগের বলতে যদি দেন। এতই ভোট থাকতো, ছাত্র সংসদ ইলেকশনে তো ভোট পড়ার কথা বলতে ছিল দেন, 40%। উত্তর দিচ্ছি। ভাই শেষ করি না ভাই। শেষ করছেন ভাই তো, আপনি তো তো শেষ করতে দিচ্ছেন না। বোঝা গেছে তো। না আর না কি না, বোঝা বলবেন? যায় না। আপনি বলিয়েন, আমার থেকে 1 মিনিট নিয়েন, সমস্যা না, নাই। না, সময় নাই বড় তো। ভাই মানুষ 1 মিনিট দিমু, না, না, সমস্যা সময় নাই। নাই তো আর। তো এখন ওটা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে যদি ছোট ধরেন করছেন, আপনার, উত্তর দিতে আপনি হবে কি তো। মনে করেন যে ওই মুসলিম লীগের ভোট এখনো রয়ে গেছে আর ওই কংগ্রেসের ভোট এখনো রয়ে গেছে? ভোটাররা কি কারো কাছে দাসকত দিচ্ছে? আচ্ছা, দাস এখন ভোটার আচ্ছা, ভোট আমি দিবে? শেষ মনে আমি আপনাকে বলি শোনেন, আমরা বাংলাদেশে যারা পলিটিক্স করি, টোটাল সাংগঠনিক রাজনীতি করে টোটাল পপুলেশনের 2% মানুষ, এক বছর- 98% এক মানুষ বছর হয়েছে ভোটার। রাজনীতি করেন। আপনি ভোটারের শোনেন। কোনো দলের বলতে পারেন না, যদি আচ্ছা। বলেন তাহলে অপমান করছেন। ঠিক আছে, একটু একটু শুনেন, বুঝে দিন, একটু উত্তরটা শুনে শুনেন, আসি। আমি শুনেন। জি, শেষ, এক আমি এটা নম্বর- শেষ এবং শুনেন, খুব অল্প করে বলতে হবে। অল্প করেই বলতেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ওই যে এখন সবকিছু বলার পরে আপনি অল্প করে বলবেন, এটা তো না ভাই, বাইরে বাড়াই দেন, বাড়াই আমাদের দেন। তো আরে বাইরে বাড়াবে কোত্থেকে? এটা সবকিছু তো একটা সময়সীমা সময়সীমা থাকে। আছে, হ্যাঁ। এবং সেই জায়গাটাতে আপনি দেখেন যে ওনারা যে বলতেছেন 40% ভোট নয়, এখন ধরেন ভোটগুলা তো আর বাজারে পাওয়া যায় না মাছের মতো। আপনি যখন একটা খেলা হবে তখন সেই খেলা মানুষ দেখতে চায়। আপনি কিন্তু ধরেন যদি খেলা হয়, ওই যে আবার সেই উদাহরণ মেসি আর মাহবুবের, সেই খেলা কেউ দেখবে না। আপনি মেসির যত বড় ভক্ত হন কেন, মেসি আর ওই যে ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখবে। আওয়ামী লীগ আর বিএনপির ভোট হলে দেখতেন বিএনপি আর আওয়ামী লীগের ভোটাররা কিভাবে যায়। এবং সেই জায়গাটা তো আওয়ামী লীগও ভুল করেছে, কারণ তারা মনে করছে কেন আমি এই প্রতিদ্বন্দ্বিতাতে যাবো, সেই কারণেই সে ভোট করেনি, তখন কেউ যায়নি। আর এটা তো খুবই সহজ কথা যে এত কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিরুদ্ধে? আপনি ভোটে এসে দেখাই দিতেন 5% ভোট নাই, তাহলে তো শেষ। কেন সরকার সহ সমস্ত ডানপন্থীদের এত রাগ শেখ মুজিবের উপরে, আওয়ামী লীগের উপরে, মুক্তিযুদ্ধের উপরে এত রাগ কেন? কারণ এই যে পাকিস্তান এবং বাংলাস্তানকে আলাদা করা হয়েছে, এই জন্যই তাদের এত পীড়ন। কারণ 71 সালে যখন মুক্তিযুদ্ধটা শেষ হয়, 71 থেকে উনি ক্ষমতায় ছিলেন না শেখ মুজিব, 72, 73, 74, 75-এ চলে গেছেন, এই 3টি বছর। আপনি দেখেন এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের তো কোনো কিছু ভাঙচুর হয়নি, নিজেদের দেশের মধ্যেই যা কিছু ঘটেছে। আর ওইখানে তাদের খুব প্রিয় পাকিস্তানের লোকজন এসে যা করেছে, 93,000 লোক, কোনো অবকাঠামো ছিল, কিছু ছিল, কত পার্সেন্ট ছিল আমাদের গড়ায়, সেই কয়েকটা মানুষ মিলে এই জায়গাতে একটা সদ্য স্বাধীন দেশে, যেটা একটি ভারতের মতো অঙ্গরাজ্য না বানিয়ে পৃথক একটি দেশ হচ্ছে, সেখান থেকে আপনার সৈন্যদেরকে অতি দ্রুত সময়ে বের করে দিতে হচ্ছে, এর মধ্যে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে। সেই কারণে তো সব অংশে তাকে নিহত হতে হয়, এবং এই সব অংশে নিহতের চিহ্নটাকেও ভাঙতে 3 বার বুলডোজার লাগে। কাজে এই সব কিছু মিলিয়ে আপনি দেখুন যে এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সহিষ্ণুতার কথা বলি, আপনি আজকে বিএনপির পক্ষে বলেন, আওয়ামী লীগের পক্ষে বলেন, জামাতের পক্ষে বলেন, যার কথাই বলেন না কেন, এই আমরা এবং মামুরা না থাকলে তাদের হয় না। সেটা আওয়ামী লীগ যেমন করেছে, এখন তারা তেমন করছে। ধন্যবাদ।